আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব যে কিভাবে আমি আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় 80 আউট অফ 80 স্কোর করেছিলাম। কারণ তোমরা সবাই জানো আরআরবি ক্লার্কের যে প্রিলিমসের পরীক্ষা হয় সেখানে ম্যাথসের পোর্শন থাকে আর রিজনিং এর পোর্শন থাকে। ম্যাথসের উপর 40টা কোশ্চেন থাকবে এবং টোটাল 40 মার্কস থাকে, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে ক্যারি করে। এবং রিজনিং পোর্শনের উপরে তোমাদের 40টা কোশ্চেন থাকবে এবং 40 মার্কস থাকবে। রিজনিং পোর্শনের প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে ক্যারি করবে। তো ওভারঅল তোমাদের কাছে 80খানা কোশ্চেন থাকবে, টোটাল 80 মার্কসের পেপার হবে এবং সেইটার জন্য তোমরা টাইম পাবে মাত্র 45 মিনিটের। এবং এই যে 45 মিনিটসের টাইমটা পাবে এটাও কম্পোজিট টাইম পাবে, মানে যে কোনো টাইমে তুমি একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে সুইচ করতে পারো। তো আমার সবার ফার্স্ট টার্গেট থাকতো যে এই 45 মিনিটসটাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি। এবং ন্যাচারালি বন্ধুরা আমার টেকনিক ছিল 22+23 রুল টেকনিক, অর্থাৎ 22 মিনিট আমি ম্যাথস পোর্শনে দেবো এবং 23 মিনিট আমি রিজনিং পোর্শনে দেবো। সে আমার কাছে আরআরবি পিওর পেপারই হোক অথবা আরআরবি ক্লার্কের পেপারই হোক না কেন। কারণ তোমরা সবাই জানো আরআরবি পি এবং আরআরবি ক্লার্কের পেপারই একমাত্র এমন পেপার যেটা কম্পোজিট টাইমের ওপর হয়, অর্থাৎ প্রিলিমসের পরীক্ষাটাও কম্পোজিট টাইম নিয়ে হবে এবং মেন্সের পরীক্ষাটাও কম্পোজিট টাইম নিয়ে হবে। অন্যান্য পেপারগুলো যেমন আইবিপিএস ক্লার্কের কথা যদি বলি অথবা আইবিপিএস পিওর কথা যদি বলি, ইভেন এসবিআই পিওর কথা যদি বলি অথবা এসবিআই ক্লার্কের কথা যদি বলি, তাহলে এখানে সেকশনাল টাইম থাকে, মানে একটা পার্টিকুলার টাইমের মধ্যেই তোমাকে একটা সেকশন অ্যাটেম্প্ট করতে হবে, তুমি একটা সেকশন থেকে আরেকটা সেকশনে সুইচ করতে পারবে না, যেটা আরআরবি ক্লার্ক অথবা আরআরবি পিওর পেপারে তুমি পারবে। তো খুব ভালো করে আগে কম্পোজিট টাইমটাকে ইউজ করা জানতে হবে, যেটা ছিল আমার সবার ফার্স্ট টেকনিক। এবং এইভাবে আমি ব্রেক করেছিলাম যে 22 মিনিট আমি অঙ্কে রাখবো এবং 23 মিনিট আমি রিজনিং পোর্শনে রাখবো। তো একবার যখন এই টাইমের ভাগাভাগি পুরো কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট কোশ্চেন উঠে আসে যে স্যার কোন পোর্শন দিয়ে আগে স্টার্ট করবো পেপার, ম্যাথসের পোর্শন দিয়ে স্টার্ট করবো নাকি রিজনিং পোর্শন দিয়ে স্টার্ট করবো। তো দেখো বন্ধুরা, আমার ফান্ডটা একদম সিম্পল, তোমাদের যে পোর্শনের স্ট্রেংথ সব থেকে বেশি সেই পোর্শন দিয়ে তোমরা স্টার্ট করো। আমি সবসময় ম্যাথামেটিক্স পোর্শন দিয়ে স্টার্ট করতাম। ম্যাথামেটিক্স পোর্শন একবার কমপ্লিট করার পর তারপর রিজনিং পোর্শনে হাত দিতাম। তো ম্যাথামেটিক্স পোর্শনের উপর সবার আগে 22 মিনিট খরচা করতাম, তারপর নেক্সট আমি রিজনিং পোর্শনে আসতাম। এবার একবার যখন ম্যাথামেটিক্সের পেপার আমি অ্যাটেম্প্ট করা শুরু করলাম, তো সবার ফার্স্টে সেই সমস্ত কোশ্চেনগুলোকেই অ্যাটেম্প্ট করতাম যে কোশ্চেনগুলো একদম ইজি কোশ্চেন, যাতে কোনো ইজি কোশ্চেন আমার মিস না যায়। এবং ন্যাচারালি আমিও তোমাদেরকে এই জিনিসটা সাজেস্ট করব যে সবসময় যে কোনো পোর্শনেরই ইজি পোর্শন দিয়ে সবার আগে কোশ্চেন স্টার্ট করবে করা, কখনো শুরুতে কঠিন কোশ্চেন হাত দিও না। তো ন্যাচারালি আমার সবার ফার্স্টে টার্গেট থাকতো সিম্পলিফিকেশন সলভ করা, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা, নাম্বার সিরিজ সলভ করা, বিশেষ করে যদি মিসিং নাম্বার সিরিজ অথবা রং নাম্বার সিরিজ থাকে তো এই সমস্ত পোর্শনগুলোকে কমপ্লিট করা। একবার যখন এই সমস্ত পোর্শনগুলো কমপ্লিট হয়ে যেত, তারপর নেক্সট আমি ধরতাম ডিআই পোর্শন, যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন, এবং ডেটা ইন্টারপ্রিটেশনের সব কোশ্চেন আমি সলভ করতাম। এবং এইভাবে আমি আরআরবি ক্লার্কের পেপারও অ্যাটেম্প্ট করেছি, একটাও ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আমি বাদ দিইনি, যা আমার কাছে এসেছে আমি তাই সলভ করেছি। ইভেন প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা কেসলেট ডিআইতে ভয় পায়। তো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই কেসলেট ডিআই একদম ইজি হয়, সে তুমি প্রিলিমসের পোর্শনই দাও চাই মেন্সের পোর্শনই দাও না কেন। যদি তোমার এরিথমেটিকের উপর কনসেপ্ট ভালোভাবে স্ট্রং থাকে, যদি তুমি এরিথমেটিকের উপর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করে থাকো এবং সেই সমস্ত কোশ্চেনগুলো যদি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমাকে ডিআইতে কেউ হারাতে পারবে না, সেটার গ্যারেন্টি আমি দিলাম। তো ন্যাচারালি খুব ভালো করে এরিথমেটিক সেকশনকে স্ট্রং বানাও, যাতে কেসলেট ডিআইতে কোনো সমস্যা না হয়। কারণ টেবিল ডিআই বলো, চাই লাইন ডিআই বলো, চাই বার ডিআই বলো, চাই পাই চার্ট বলো, এগুলো তো আমরা ডেটা পেয়ে যাই, কিন্তু আসল ব্রেন কাজ করে কেসলেট ডিআইতে। তো ন্যাচারালি কেসলেট ডিআই এই জন্য প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ভয় পায় অথবা ছেড়ে দেয় অথবা সলভ করতে পারে না। কিন্তু আমার টার্গেট এটাই থাকতো, আমার কাছে যাই ডিআই আসুক আমি সেই ডিআই সলভ করে নামিয়ে দেবো। তো ন্যাচারালি ডিআই পোর্শনকে তারপরে হিট করতাম, এবং একবার যখন ডিআই পোর্শন কমপ্লিট হয়ে গেল, তারপর সেই সেকশনটাই তুলতাম যে সেকশনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভয় পায় অথবা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই স্কিপ করে দেয়, সেটা হচ্ছে এরিথমেটিক পোর্শন। এবং এরিথমেটিক একদম ধরে লাইন বাই লাইন আমি সলভ করে যাচ্ছি। তো এইভাবে পুরো ম্যাথামেটিক্স পোর্শনকে আমি অ্যাটেম্প্ট করতাম, পুরো 40টা কোশ্চেনই নামিয়ে দিতাম অঙ্কের। এবং একবার যখন এই পুরো পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট যেতাম রিজনিং পোর্শনে। রিজনিং পোর্শনেও একদম ফান্ডা সিম্পল, সবার ফার্স্টে মিসলেনিয়াস পোর্শন ধরবো, অর্থাৎ ইনইকুয়ালিটির কোশ্চেন যদি আসে তো সেটা সলভ করবো, অথবা সিলক্সের কোশ্চেন যদি আসে তো সেটা সলভ করবো, চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন যদি আসে তো সেটা সলভ করবো। কিন্তু এই জিনিসগুলো সব মুখে মুখে সলভ করবো, এমন না যে সবগুলো লিখে সলভ করবো। ইনইকুয়ালিটির কোশ্চেন মুখে মুখে সলভ করবো, চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন মুখে মুখে সলভ করবো, সিলজিজমের কোশ্চেন ডেফিনিট ভেন ডায়াগ্রাম তো বানাবো, কিন্তু পসিবল ভেন ডায়াগ্রাম বানাবো না, যেটা অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা বানিয়ে করবে। তারা সিলজিজমের পসিবল ভেন ডায়াগ্রাম বানাবে। আরে তুমি যদি পসিবল ভেন ডায়াগ্রাম বানাও সিলগের, তাহলে তুমি টাইমটা বাঁচাবে কি করে? তো ন্যাচারালি পসিবল ভেন ডায়াগ্রাম নিজে মেন্টালি দেখো যে ওই জায়গায় তুমি পৌঁছাতে পারছো কিনা। সিলজিজম খুব ভালো করে শিখবে, খুব ভালো করে পড়বে, সিলজিজমের একটাও কনসেপ্ট যেন মিস না হয়। চাইনিজ কোডিং ডিকোডিং এর পোর্শন সলভ করার পর ডিস্টেন্স ডাইরেকশনের পোর্শন ধরতাম, ডিস্টেন্স ডাইরেকশনের পোর্শনও একদম ইজি হয়। এবং একবার যখন এই মিসলেনিয়াস পোর্শন পুরো কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট আমি হাত দিতাম পাজল সেকশনে, এবং পাজলের পোর্শনের মধ্যে যাই পাজল দিক সেই সমস্ত পাজলগুলোকে এক এক করে ধরবো আর সলভ করবো।
এই ছিল আমার টার্গেট। সে যে টাইপেরই পাজল দিক না কেন, যেমনই দিক না কেন, সেগুলোকে এক এক করে ধরবো আর সলভ করবো। এবং পাজল সেকশন একবার সলভ করার পর লাস্ট একটা পোর্শনই বাকি থাকতো, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। তো ন্যাচারালি ব্লাড রিলেশন আমি সবার লাস্টে সলভ করতাম রিজনিং পোর্শনের আন্ডারে, সে আরআরবি পিওর পেপারই হোক চাই আরআরবি ক্লার্কের পেপারই হোক। এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে ব্লাড রিলেশন যদি তোমাদের কাছে আসে, বিশেষ করে ব্লাড রিলেশন বেসড পাজল যদি তোমাদের কাছে আসে, তো ওইটাকে সবার লাস্টে সলভ করবে। এবং এইভাবে আমি পুরো আরআরবি ক্লার্কের পেপার অ্যাটেম্প্ট করেছিলাম, একদম 80খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম এবং 80 আউট অফ 80 স্কোর করেছিলাম। তো ন্যাচারালি আরআরবি ক্লার্কের পেপারে কি 80 আউট অফ 80 স্কোর করা কি ইম্পসিবল? একেবারেই নয়, একদম ইজি। যদি তুমি টেকনিক জানো, যদি তুমি মেথড অফ সলভিং জানো, যদি তোমার স্ট্র্যাটেজি ঠিকঠাক থাকে, যদি তোমার প্ল্যানিং ঠিকঠাক থাকে, তাহলে 80 আউট অফ 80 তুমি বারবার স্কোর করবে, তোমায় সেখান থেকে কেউ হারাতে পারবে না। এবং ন্যাচারালি আমার টার্গেট এইটাই থাকতো সবসময় যে অ্যাভারেজ যা টাইমে সলভ করে, মনে করো অ্যাভারেজ একটা পাজল 3 মিনিটে সলভ করে, তো আমার টার্গেট থাকতো 3 মিনিটের কমে সলভ করার। আমি এক একটা পাজলকে সলভ করবো 1.5 থেকে 2 মিনিট টাইমের মধ্যে। এতটাই স্পিড ডেভেলপ করে নেবো যাতে আমার যদি কোনো পাজল ভুলও হয়ে যায়, সেই পাজলটা যাতে আমি আবার ব্যাক করে আসার একটা টাইম পাই, যেটা অন্যান্য স্টুডেন্টসরা অথবা অ্যাসপিরিয়েন্টসরা পাবে না। তো এইভাবে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। অঙ্কের পোর্শনেও তাই, এত সুন্দর করেই কেসলেট ডিআই কে সলভ করবো যাতে একবারই কেসলেট ডিআই সলভ হয়ে যায়, যাতে আমাকে বারবার না ঘুরতে হয়, বারবার না দেখতে হয়। কারণ তোমরা সবাই জানো কেসলেট ডিআইতে আমাদের চার্ট বানাতে হয়, সেই চার্ট অনুযায়ী আমাদের সলভ করতে হয়। তো এত ভালো করেই আমাদের তৈরি করতে হয় যাতে কেসলেট ডিআইটা খুব ইজিলি আমাদের সলভ হয়ে যায়। কেসলেট ডিআই ছাড়বে না, কখনো ছাড়বে না, ভালো করে সলভ করবে। কারণ তোমরা সবাই জানো যে আসল সিলেকশন একটু কঠিন কোশ্চেন দিয়েই আসে। আসল সিলেকশন কোনোদিনও ইজি কোশ্চেন দিয়ে আসতে পারে না, কারণ ইজি কোশ্চেন সবাই সলভ করবে, কিন্তু সেই ক্যান্ডিডেট অথবা সেই স্টুডেন্টই ফাইনাল সিলেকশন পাবে যে কঠিন কোশ্চেনে হাত দেবে। তো ন্যাচারালি কঠিন কোশ্চেন করারও টেকনিক আছে, সেই সমস্ত টেকনিকগুলোকে তোমাদের শিখতে হবে, জানতে হবে। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কিভাবে সলভ করা উচিত, কতটুকু সময়ের মধ্যে সলভ করা উচিত, কিভাবে আমাদের টাইম বাঁচানো উচিত, যাতে করে আমরা ফুল পেপার অ্যাটেম্প্ট করতে পারি এবং ভালো নম্বর নিয়ে আসতে পারি এবং ফাইনাল সিলেকশন পেতে পারি। এই হচ্ছে সিম্পল ফান্ডা, এর বাইরে কোনো কথা নেইও, এর বাইরে কোনো কথা হবেও না। তো ন্যাচারালি আমাদের টার্গেট সবসময় এটাই থাকবে যে টাইম কি করে বাঁচাবো যাতে আমরা আমাদের অ্যাটেম্প্ট বাড়াতে পারি। এইটা তোমাদের মেন টার্গেট হওয়া উচিত যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, কারণ এইখানে সময় একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো ন্যাচারালি টাইম কিভাবে বাঁচাবো সেটা তোমাকে জানতে হবে, সেটার জন্যই তোমাকে টেকনিক অফ সলভিং অথবা মেথড অফ সলভিং জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বাকি আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে, খুব ভালো করে পড়ো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।